তো আমি এই মুহূর্তে আমাদের সিনিয়র ডক্টর অ্যাক্টিভিটিস্ট, আমাদের লিডার অন্যতম ডক্টর গৌতম দাস মহাশয়কে ডেকে নিচ্ছি। উনি ভ্যাকসিনাইজেশনের উপর সম্পূর্ণ বিবৃতি দেবেন আধ ঘন্টার জন্য, এবং তারপরে প্রশ্নোত্তর চলবে। সময় আধ ঘন্টা। ডক্টর গৌতম দাস মহাশয়। নমস্কার। তো আজকের বিষয় প্রসঙ্গ কোভিড ও ভ্যাকসিন। তো আপনারা জানেন যে ভ্যাকসিন নিয়ে নানান ধরনের আশঙ্কা আছে, বিভ্রান্তি আছে, উৎসাহী মানুষও আছেন। দুটো ভ্যাকসিন চলছে এবং শোনা যাচ্ছে আরও দু একটা চলে এসেছে। তো এটা ভাবার কোনো কারণ নেই। মানব সভ্যতাকে বাঁচাবার জন্য বড় বড় ফার্মা কোম্পানি তারা ঝাঁপিয়ে পড়েছেন মহাসংকট থেকে আমাদের উদ্ধার করবার জন্য। অনেকে বিশ্বাস করেন, এটা প্রচার করেন। তো একটা দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই যে ভ্যাকসিনের মহাসমর শুরু হয়েছে সেটার একটা ছোট্ট সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরছি। এটাকে বলছি যে মডার্ন ডে গোল্ড রাশ, অর্থাৎ যে গোল্ড রাশ আপনারা জানেন হয়েছিল একটা সময় আধুনিক কালের শুরুতে, এটা কি আধুনিক কালের গোল্ড রাশ হতে যাচ্ছে? কেন বলছি? 274টা ভ্যাকসিন ক্যান্ডিডেট, অর্থাৎ ভ্যাকসিন প্রার্থী, এরা সবাই পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন। 80টা কোম্পানি, 80টা কোম্পানি এর সঙ্গে যুক্ত, 6টার বেশি ফার্মা জায়ান্ট, বড় বৃহদাকার ওষুধ কোম্পানি। এদের মধ্যে অনেকেরই আবার নাম জানা নেই, অখ্যাত। এবং এর সঙ্গে রয়েছে শেয়ার মার্কেটের যারা স্পেকুলেটর, অর্থাৎ ফাটকা ব্যবসায়ী। এর সঙ্গে যুক্ত রয়েছে সারা পৃথিবীর সবচেয়ে ধনকুবের মানুষ, যিনি দাবি করেছেন যে $10 বিলিয়ন তিনি 10 বছরে এই ভ্যাকসিনের জন্য ব্যয় করেছেন, যেটাকে উনি বলেন বিনিয়োগ করেছেন, এবং এখান থেকে উনি দাবি করছেন $200 বিলিয়ন মুনাফা করবেন। এবং এখানে আরেকটি দেখবার বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা জানি একটা মানক সংস্থা হিসেবে, সেই সংস্থাও কিন্তু এই ভ্যাকসিনের বাজার, ভ্যাকসিনের বন্টন, ভ্যাকসিনের মার্কেট, সোজা কথা, এটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে ভ্যাকসিন এত দ্রুত চলে এলো, অসম্ভব দ্রুততায়, এই যে দ্রুততা, এই দ্রুততাকে একটি কাগজ, মার্কিন দেশের একটি কাগজ দ্য স্ট্যাট পত্রিকা বলেছিল নট অনলি ফাস্ট ট্র্যাকিং, ইনসেনলি ফাস্ট ট্র্যাকিং। তার মানে উন্মত্ত গতিতে এটাকে আনা হচ্ছে। পরেই দেখাচ্ছি কেন বলেছিল। একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আপনাদের। ভ্যাকসিন কিভাবে, কত দ্রুততায় তৈরি হলো। 31শে ডিসেম্বর 2019 প্রথম খবর এলো উহান প্রদেশে কিছু নিউমোনিয়া ধরা পড়েছে, যেগুলো অস্বাভাবিক। 1 জানুয়ারি এই খবরটা পেল যে হ্যাঁ, এরকম ধরনের কিছু নিউমোনিয়া পাওয়া গেছে। 7 জানুয়ারি চীন দাবি করল যে তারা এই ভাইরাস ঘটিত অসুখটার জিনোম, অর্থাৎ জিনের যে গঠন, জিনের যে মানচিত্র, তা তারা জেনেছেন, কিন্তু তারা সেটা প্রকাশ করেননি। লক্ষ্য করুন, মাত্র কয়েকদিনের মধ্যে 7 জানুয়ারি এটা হয়েছিল, জিনোম জানা গেছিল,
13ই জানুয়ারি 6 দিনের মাথায় কি জানা যাচ্ছে যে মডার্না কোম্পানি যারা এমআরএনএ টেকনোলজি নিয়ে এসছে পৃথিবীতে, তারা এনআইএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তাদের সঙ্গে যৌথভাবে এই এমআরএনএ ভ্যাকসিনকে তারা প্রস্তুত করছে এবং বলছে যে উই মোবিলাইজ টুয়ার্ডস ক্লিনিক্যাল ম্যানুফ্যাকচার, অর্থাৎ ক্লিনিক্যাল ম্যানুফ্যাকচারের জন্য, প্রি ক্লিনিক্যাল নয়, প্রি ক্লিনিক্যাল হচ্ছে অ্যানিম্যাল দেহে অর্থাৎ প্রাণীর দেহে, মানে মনুষ্যেতর প্রাণীর দেহে যখন পরীক্ষা হয় তাকে প্রি ক্লিনিক্যাল বলে, তারপরে যখন মানুষের দেহে পরীক্ষা হয় বা ট্রায়াল চলে তাকে বলে ক্লিনিক্যাল। তার জন্য তারা প্রস্তুত হচ্ছেন মাত্র 6 দিনের মধ্যে। আরও মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে এই যে তারা ভ্যাকসিন তৈরি করতে উন্মত্ত গতিতে এগোলেন, তারা কি করে জানলেন যে প্যান্ডেমিক হতে যাচ্ছে? এখন তো বলা হচ্ছে যে প্যান্ডেমিক প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আসছে। তাহলে 13ই জানুয়ারির মধ্যে তারা কি করে জেনে গেলেন যে এটা প্যান্ডেমিক হতে যাচ্ছে? কারণ প্যান্ডেমিক ঘোষণা হয়েছিল 11ই মার্চ, অনেক পরে। 30শে জানুয়ারি হু ঘোষণা করেছিল এটা হচ্ছে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, অর্থাৎ কিছু কিছু কেস আসতে শুরু করেছে। 11ই মার্চ হু ঘোষণা করেছিল যে এটা হচ্ছে একটা অতিমারি। তা অতিমারি ঘোষণার কয়েক মাস আগে ওনারা জেলে গেলেন যেরকম এটা হতে যাচ্ছে এবং তারা ভ্যাকসিনের জন্য এগিয়ে গেলেন। দেখা যাচ্ছে যে মাত্র 48 দিনের মধ্যে, অর্থাৎ জিনোম জানা গেছে, জিনোম জানা গেছে, সেটা চীন জানতে পেরেছে। অন্য কারা কিভাবে জানলেন আমরা জানি না, কিন্তু মাত্র 48 দিনের মধ্যে জিনোম জানার। এই কেন জিনোমের উপর জোর দিচ্ছি? কারণ ভ্যাকসিন জেনেটিক ভ্যাকসিন, যে কোভিশিল্ড যেটা বলছে সেটা জেনেটিক ভ্যাকসিন, অর্থাৎ জিনের গঠন না জানলে, সেই জিনের থেকে টুকরো না নিয়ে কিন্তু এই ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা যদি ধরে নিই যে হ্যাঁ সেই জিনোম থেকেই তারা তাদের সংগ্রহ করেছেন উপাদান, 48 দিনের মধ্যে এই ভ্যাকসিন কি হচ্ছে, বক্স মানে বাক্স ভর্তি হচ্ছে, বাক্স বন্দি হচ্ছে এবং সেগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফেজ 1 ট্রায়ালের জন্য। তো এখানে আমরা বলছি যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচার প্যাকড অ্যান্ড শিপড ফর ট্রায়াল উইকস বিফোর প্যান্ডেমিক ইজ ডিক্লেয়ার্ড, অর্থাৎ এই অতিমারি ঘোষণা হওয়ার বহু আগেই ভ্যাকসিন তৈরি হয়ে গেল এবং সেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পাঠিয়ে দেওয়া হলো। তো এই যে আমরা কথাগুলো বলছি, কিসের ভিত্তিতে বলছি? এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে আমেরিকার যে খুব বহুল প্রচলিত স্ট্যাট নিউজ আছে, যারা স্বাস্থ্য সংক্রান্ত খবরগুলো ছাপে এবং চিকিৎসা বিজ্ঞানের খবরগুলো ছাপে, এবং এই খবরটা আবার পুনর্মুদ্রিত হয়েছিল সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায়। তারপরই দেখাচ্ছি, এই দেখুন সেই পত্রিকায় কবে বেরিয়েছিল এটা? 12ই মার্চের খবর। খবরের শিরোনাম কি ছিল? রিসার্চার্স রাশ টু টেস্ট করোনা ভাইরাস ভ্যাকসিন ইন পিপল। ঠিক আমি যে কথাগুলো বললাম এগুলো তাদেরই কথা, সেটাই লেখা আছে এখানে। লেখা আছে যে বাই February 24 দ্য টিম ওয়াজ শিপিং ভায়ালস ফ্রম এ প্লান্ট ইন নরউড to the National Institute of Allergy Infections for a planned clinical trial to test its safety. এই যে খবরটা, এই খবরটা পুরোটা এখানে দেখানো যাচ্ছে না, যারা উৎসাহী তারা জানতে চাইলে পুরোটাই আমরা বলতে পারি। এতে অনেক কথা বলা ছিল যে এই যে মডার্না এবং ফাইজার ভ্যাকসিন, এদের যে সায়েন্টিফিক অফিসারদের সঙ্গে এই প্রতিবেদক কথা বলেছেন, কথা বলে জানতে চেয়েছেন যে অ্যানিম্যাল ট্রায়ালটা কেন হচ্ছে না বা তাকে ছোট করা হচ্ছে কেন। ওরা বলেছিল যে এখন ভয়ঙ্কর বিপদ পৃথিবীর সামনে, অ্যানিম্যাল ট্রায়াল করার তো সময় নেই, সময় নষ্ট করার মতো সময় নাকি নেই, এবং কোনো জায়গায় পাশাপাশি অ্যানিম্যাল ট্রায়াল এবং হিউম্যান ট্রায়াল চলেছে। তো এটাকেই সেই জন্যই এই পত্রিকায় বলেছিল উন্মত্ত গতিতে কিন্তু এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। তো এবার আমরা আমাদের দেশের কাছে চলে আসি, যে কোভিশিল্ড যারা তৈরি করছেন, সে কোম্পানির নাম হচ্ছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তারা তাদের একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, এটা তারই একটা অংশ। তাতে তারা দাবি করেছেন
যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা থেকে তারা একটা মাস্টার সিট পেয়েছেন, ওই যে এটা এখানে তো দেখা যাচ্ছে না, খুবই ছোট মাস্টার সিট আবার কি, এটাকে ব্যাখ্যা করেননি, প্রেস স্টেটমেন্ট দিচ্ছেন। প্রেস স্টেটমেন্ট মানে কি, জনগণকে জানাচ্ছেন যে আমরা ভ্যাকসিনটা কোন উপাদান থেকে তৈরি করছি, মাস্টার সিড। কি সেই বীজ, বীজের মধ্যে কি আছে আমরা পরে সেটাকে জানবো বীজের মধ্যে কি আছে। কিন্তু একটি জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন তলায় যে লাইনটা দেওয়া আছে, একদম শেষের লাইন, সেখানে লেখা আছে যে Serum Institute of India has already manufactured 40 million doses of the vaccine under the at-risk manufacturing and stockpiling license from DCGI. অর্থাৎ এই যে তারা স্টেটমেন্ট দিচ্ছেন, কখন দিচ্ছেন, যখন থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়নি, ট্রায়ালের এনরোলমেন্ট হয়েছে, অর্থাৎ ট্রায়ালে যারা অংশগ্রহণ করবেন তাদের নাম নথিভুক্ত হয়েছে, ট্রায়াল শুরু হয়নি, সেই সময় এই প্রেস স্টেটমেন্ট দিচ্ছেন, প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন এবং সেখানে ডিক্লেয়ার করে দিচ্ছেন 40 মিলিয়ন ডোজ তারা তৈরি করে ফেলেছেন। 40 মিলিয়ন ডোজ তৈরি হয়ে গেছে থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবার আগেই। তো ট্রায়ালে যদি বিরূপ প্রতিক্রিয়া হতো তাহলে কি 40 মিলিয়ন ডোজ নষ্ট হয়ে যেত? এমন কি আপনারা ভাবেন? না, ভাবেন না, ভাবার কোনো কারণ নেই, কারণ কোম্পানি নিশ্চয়ই কোনো একটা জায়গায় নিশ্চয়তা পেয়েছে, না হলে এটা করা সম্ভব নয় যে 40 মিলিয়ন ডোজ তারা তৈরি করে ফেলেছে এবং তলায় লিখে দিয়েছে তাদের এই যে 40 মিলিয়ন ডোজ এই যে তৈরি করা হলো এবং তাকে মজুত করা হলো, একটা ওষুধ যেটা প্রমাণিত নয় সেটাই যে তৈরি করা এবং মজুত করার তো কোনো এরকম হয় না, নির্দেশনামা হয় না, কিন্তু সেটা তারা জোগাড় করেছে, আদায় করেছে। ডিরেক্টর কন্ট্রোল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার থেকে তার একটা অ্যাট রিস্ক, অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতিতে তারা এটা কিন্তু আদায় করেছে। তো এইবার আমরা আসছি এই যে ভ্যাকসিন যেটা এখানে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, সেইটা অনুমোদন পেয়েছে সরকারিভাবে 3রা ডিসেম্বর। অনুমোদন দিয়েছে ডিসিজিআই, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। এবং আপনারা অনেকেই জানেন ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া তিনি 8 মিনিটের একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এখানে যেটা লেখা আছে সেটাই পড়েছিলেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর নেননি এবং দেননি। এখানে কি লেখা ছিল? লেখা ছিল খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে রেস্ট্রিক্টেড ইমার্জেন্সি অ্যাপ্রুভাল ফর কোভিড-19 ভাইরাস ভ্যাকসিন। অর্থাৎ এটাকে অনুমোদন দেওয়া হচ্ছে রেস্ট্রিক্টেড এবং ইমার্জেন্সি, অর্থাৎ এটাকে অনুমোদন দেওয়া হলো আপৎকালীন পরিস্থিতিতে এবং সীমিত আকারে ব্যবহারের জন্য। তো আমাদের প্রশ্ন, আপৎকালীন পরিস্থিতিটা কোথায়? এটা যখন 3রা ডিসেম্বর এই অনুমোদনটা দেওয়া হলো, সেই সময়কার কাছাকাছি সময়ের কাগজের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। 10ই জানুয়ারি 2021 পিটিআই রিপোর্ট, there has been a sustained decline in COVID fatality rate over last 2 weeks and dropped to the lowest at 1.44%. অর্থাৎ এই ফেটালিটি অর্থাৎ মৃত্যুর হার সর্বনিম্ন সেই সময় 1.44%, এবং গত 16 দিনে 300 জনেরও বেশি কম লোকের মৃত্যু হয়েছে। ন্যাশনাল রিকভারি রেট ইমপ্রুভ টু 96.42%। অর্থাৎ বিনা ভ্যাকসিনেই প্রাকৃতিকভাবেই এর ন্যাচারাল রিকভারি রেট হচ্ছে 96%। সেই পরের দিন 11ই জানুয়ারি 2021 টেলিগ্রাফের রিপোর্ট প্রায় একই রকম, বলছে যে অ্যাক্টিভ কেসেস ইন বেঙ্গল ফেল টু 7881, এ ড্রপ ইন দ্য টোটাল নাম্বার অফ এক্সিস্টিং পেশেন্ট ফর 76th কনজিকিউটিভ ডে। মানে পরপর 76 দিন ধরে এই কেস কমে এসছে, কমে এসে এটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং এখানেও রিকভারি রেট 96.82%। তাহলে প্রশ্নটা হচ্ছে আপৎকালীন পরিস্থিতিটা কোথায়?
এরপরে আমরা আরেকটা প্রশ্ন তুলব, সেটা হচ্ছে যেটা বলা হলো সীমিত আকারে, রেস্ট্রিক্টেড। আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় দফায় যাদের প্রায়োরিটি হিসেবে, প্রায়োরিটি ক্লাস বা প্রায়োরিটি সেকশন হিসেবে নির্বাচিত করা হয়েছে, তারা সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ। 30 কোটি মানুষ, 30 কোটি মানুষ। ভাবুন, ইউরোপের বেশ কয়েকটা দেশের জনসংখ্যাকে যুক্ত করা হয় তবে হবে 30 কোটি। তাহলে এই 30 কোটি সংখ্যাটা কি সীমিত সংখ্যা? এবারে আসছি অন্য একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এর নিরাপত্তা, সেফটি। তো আপনারা ফোন করলে নিশ্চয়ই কলার টিউনে শুনতে পান, ট্রাস্ট দিস ভ্যাকসিন, ইটস টোটালি সেফ অ্যান্ড ডু টেক ইউর ভ্যাকসিন। তো এইটাই, ভ্যাকসিন যখন থেকে অনুমোদিত হলো তারপর থেকে আমরা সর্বোচ্চ মহল থেকে জানতে পারলাম, যাদের উপর আমরা নির্ভর করি, ধরা যাক ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা যারা এই আধিকারিকরা আছেন, আমাদের ওষুধ বিশুদ্ধ ইত্যাদি নিয়মকানুন যারা ঠিক করেন, যারা আমাদের মতো আম জনতা, তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের সিদ্ধান্তের উপর অনেকখানি নির্ভরশীল। তারা কি শোনালেন? তারা শোনালেন এই কথা, যেমন একজন বলছেন ভ্যাকসিনস আর সেফ সেফ সেফ, 3 বার বলেন সেফ সেফ সেফ। এই খবরটা টেলিগ্রাফে ছাপা হয়েছিল। আরেকজন ডিসিজিআই, তিনি আবার প্রেস কনফারেন্স করে যখন বেরিয়ে যাচ্ছেন তখন বললেন দিস ভ্যাকসিন ইজ 110% সেফ। এটা আমার কথা নয়, এটাও পরের দিন কাগজে বেরিয়েছিল, ইকোনমিক টাইমসে শিরোনাম হয়েছিল কোভিড ভ্যাকসিনস 110% সেফ। তা প্রশ্ন হচ্ছে, এটা যদি সত্যিই সেফ হয়, 100% সেফ বলে আমাদের অন্তত জানা নেই। আমরা মেনে নিচ্ছি আমাদের জ্ঞান সীমিত, আপনাদেরও জ্ঞান হয়তো সীমিত। সীমিত জ্ঞানের মধ্যে আমরা জানি কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন, কোনো ভ্যাকসিন কখনোই 100% সেফ হয় না। 110% এটা তো একটা ওভার স্টেটমেন্ট, এটা আমরা ছেড়েই দিচ্ছি। 100% কোনো দিন কোনো ওষুধ নিরাপদ হয় না। ইনফ্যাক্ট যদি বলি যে ভ্যাকসিনের বদলে প্লাসেবো মানে নকল একটা কিছু দেওয়া হলো, সেটাও 100% সেফ হয় না। যদি বলি যে ভ্যাকসিন নয়, ভ্যাকসিন গোলা হয়, যে ইঞ্জেকশন গোলা হয়, যে ওয়াটার, নর্মাল স্যালাইন, ওয়াটার ফর ইঞ্জেকশন, সেটাও যদি দেওয়া হয়, সেটাও কখনো 100% সেফ হয় না। প্রশ্ন উঠবে, কেন তারা বলছেন 100% সেফ? আর সত্যিই যদি 100% সেফ হয়, তাহলে এটা সরকারিভাবে প্রকাশিত যে পুস্তিকা রয়েছে বা নথি রয়েছে, সেটা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনস অপারেশনাল গাইডলাইন। এটা 28 ডিসেম্বর সরকারিভাবে প্রকাশিত, সরকারি মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত। সেখানে কি বলা আছে? সেখানে কিন্তু বলা নেই 100% সেফ। সেখানে কি বলা আছে? বলা আছে কোভিড-19 ভ্যাকসিনস হ্যাভ লিমিটেড সেফটি ডেটা। অর্থাৎ এই ভ্যাকসিনগুলোর সম্বন্ধে যে নিরাপত্তার যে ডেটা যেটা আছে, তথ্য, সেটা সীমিত। এবং আরও কথা বলা আছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু মনিটর দ্য সেফটি অফ দিস ভ্যাকসিনস হোয়েন অ্যাডমিনিস্টার্ড টু এ লার্জ পপুলেশন। অর্থাৎ বৃহৎ সংখ্যক মানুষের ওপর যখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হবে যে তার নিরাপত্তা কতখানি আছে। অর্থাৎ আমরা জানি না এটা কতদূর নিরাপদ, আমাদের জানা নেই। এটা একটা বৃহৎ অংশের জনগণের ওপর প্রয়োগ করে দেখতে হবে কতখানি নিরাপদ। সাধারণ বুদ্ধি কি বলে? এটা নিশ্চয়ই পরীক্ষামূলক, কারণ পরীক্ষা ছাড়া তো আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। পরীক্ষা ছাড়া তো আমরা কোনো জিনিস বুঝতে পারি না যে ফলাফল কি হবে। পরীক্ষায় আমাদের কোনো আপত্তি নেই, পরীক্ষা হওয়া উচিত, কিন্তু সেটাকে পরীক্ষা বলেই তো ঘোষণা করতে হবে। যদি ভ্যাকসিনটা পরীক্ষামূলক হয়, হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা ঘোষণা করতে হবে যেটা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। যারা ইচ্ছুক তারাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেটা যদি না বলা হয় তাহলে কি হয় সেটা আপনারাই বলুন। তারপরে একটা অ্যারো দেখা যাচ্ছে, এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন বলা আছে, কোভিড-19 ভ্যাকসিন will involve vaccination of large population over a short period of time.
অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক লোকের মধ্যে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হবে। দিস মে লিড টু ইনক্রিজড রিপোর্টিং অফ AEFI। AEFI মানে হচ্ছে অ্যাডভার্স এফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন, অর্থাৎ ভ্যাকসিন পরবর্তী যে পার্শ্ব প্রতিক্রিয়া তাকেই বলা হচ্ছে AEFI। অর্থাৎ এই ডকুমেন্টে কিন্তু স্বীকারই করে নেওয়া হচ্ছে এইভাবে যদি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি লোককে এই ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি সংখ্যক পার্শ্ব প্রতিক্রিয়ার রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে পুস্তিকাগুলো, এই যে এটা সরকারিভাবে প্রচারিত পুস্তিকা, এটা আমাদের প্রচার নয়, এটা জনমানসে আসা উচিত, আরও বেশি আলোচিত হওয়া উচিত। এবারে আমরা আসছি সরাসরিভাবে, এই যে আমরা বেশি নিজেদের কথা বলবো না, আমাদের সংগ্রহ করা তথ্য প্রমাণ দেখাবো না। আজকে দেখাবো এই যে ভ্যাকসিন যেগুলো আছে, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, তাদের লিটারেচার, অর্থাৎ কোম্পানি প্রকাশিত যে ফ্যাক্ট শিট তাতে কি বলছে সেগুলোর দিকে আমরা একটু নজর দেব। এইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, কোভ্যাক্সিনের ফ্যাক্ট শিট ফর ভ্যাকসিন রেসিপিয়েন্টস অ্যান্ড কেয়ার গিভার্স। অর্থাৎ ভ্যাকসিন যারা নিচ্ছেন এটা কিন্তু তাদের জন্য, এবং কেয়ার গিভার যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদেরও জন্য। এটা আপনারা ইচ্ছা করলেই ডাউনলোড করতে পারেন এবং পড়তে পারেন। তো এটা তো পুরোটা একসাথে দেখানো যাবে না, সেই জন্য আমরা টুকরো টুকরো করে দেখাচ্ছি। এটা থেকেই দেখাবো। তো এখানে আমরা যেটা দেখাচ্ছি, কোভ্যাক্সিন ফ্যাক্টস ভার্সেস ফিকশন, অর্থাৎ যা দাবি করা হচ্ছে এবং যা বাস্তব তার মধ্যে কি কোনো ফারাক আছে সেটা আপনারা বিচার করবেন। আমাদের কাজ আপনার সামনে তথ্যগুলো নিয়ে আসা। তো দেখুন, ওপরে যেটা দেখা যাচ্ছে সেখানে প্রেস স্টেটমেন্ট, একটু আগে যেটা দেখালাম আপনাদের, DCGI যে প্রেস স্টেটমেন্টে একে ছাড়পত্র দিয়েছে কোভ্যাক্সিনে, তাতে দাবি করা হয়েছে এই রকম: দিস ভ্যাকসিন ইজ ডেভেলপড অন ভেরোসেল প্ল্যাটফর্ম হুইচ হ্যাজ ওয়েল এস্টাবলিশড ট্র্যাক রেকর্ড অফ সেফটি অ্যান্ড এফিকেসি ইন দ্য কান্ট্রি অ্যান্ড গ্লোবালি। এত বড় দাবি করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, ভেরোসেল প্ল্যাটফর্মে এই ভ্যাকসিনটা উৎপাদন করা হয়েছে, তৈরি করা হয়েছে, তার কিন্তু একটা এই যে নিরাপত্তার মান, অর্থাৎ রেকর্ড অফ সেফটি, সেটা শুধু দেশে নয়, সেটা গ্লোবালি, অর্থাৎ সারা বিশ্বেই স্বীকৃত। অর্থাৎ এর নিরাপত্তার যে মাপকাঠি সেটা স্বীকৃত। তো কোভ্যাক্সিনের লিটারেচার কি বলছে? কোভ্যাক্সিনের লিটারেচার বলছে যে হাউএভার দ্য ক্লিনিক্যাল এফিকেসি অফ কোভ্যাক্সিন ইজ ইয়েট টু বি এস্টাবলিশড। অর্থাৎ কোভ্যাক্সিনের যে ক্লিনিক্যাল এফিকেসি, কার্যকারিতা, সেটা এখনও প্রমাণিত হয়নি। অ্যান্ড ইট ইজ বিং স্টাডিড ইন ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে এটা আমরা পর্যালোচনা করছি, আমরা দেখছি, বিচার করছি, অথচ কিন্তু প্রেস স্টেটমেন্টে ঘোষণা করে দেওয়া হলো যেটা নিরাপত্তার মাপকাঠি মেনেই চলছে। আরেকটা জিনিস আপনাদের হয়তো স্মরণে আছে, এই কোভ্যাক্সিন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে গত বছর 2020 15ই আগস্টের মধ্যে এই ভ্যাকসিনটাকে বার করতে হবে, স্বদেশি ভ্যাকসিন হিসেবে প্রচারের জন্য দামামা বাজাতে হবে, এবং সেই জন্য খুব অল্প দিনের মধ্যে অনেক জায়গায় এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতালে যেখানে ট্রায়ালগুলো হবে, তাদের ওপরের মহল থেকে নির্দেশ এসেছিল খুব দ্রুত ট্রায়ালটা সেরে ফেলতে হবে যাতে 15ই আগস্টের মধ্যে ভ্যাকসিনটাকে বার করা যায়। যাই হোক, সমালোচনার ঝড় ওঠে এবং সেটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু একটি খবর আপনাদের মনে করিয়ে দিচ্ছি, খবরটা বেরিয়েছিল দ্য ওয়ারে। সেই ওয়ারে এইটা বেরিয়েছিল যে ওনারা এই কোভ্যাক্সিন কিন্তু তৈরি করা হয়েছে, ওনারা যেটা বলছেন হোল ভাইরাল যে পার্টিকেল থেকে ওনারা নিয়েছেন। তো সেটা তারা কোথায় পেলেন?
ওনারা দাবি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের তারা সেটাকে আলাদা করে তাদের দিয়েছেন এবং সেখান থেকে কালচার করে তারা কিন্তু সেই ভাইরাল পার্টিকেলটা পেয়েছেন এবং সেখান থেকে ওনারা ভ্যাকসিনটাকে উৎপাদন করেছেন। ভালো কথা। কিন্তু এই দ্য ওয়ার পত্রিকা প্রশ্ন তুলেছিল এই রকম যে তাদের দাবি অনুযায়ী 9th মে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ওই ভাইরাসের যে কণা টুকরোটা তারা পায়, অথচ মাত্র প্রায় 56 দিনের মধ্যে 29শে জুন তারা দাবি করে তারা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিচ্ছে। প্রশ্ন উঠেছিল যে অ্যানিম্যাল ট্রায়ালটা তাহলে কোথায় হলো, কবে হলো, এত দ্রুত কিভাবে সম্ভব হলো, আজ পর্যন্ত জানা যায়নি। অথচ প্রেস স্টেটমেন্টে কিন্তু, যেটাতে আবার বলছি ছাড়পত্র দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল হ্যাঁ অ্যানিম্যাল ট্রায়াল হয়েছে, কিন্তু অ্যানিম্যাল ট্রায়ালের কী ফল সেসব বলা হয়নি। কোন কোন অ্যানিমাল সেখানে ছিল সেই সবের নাম বিস্তৃতভাবে বলা আছে। সুতরাং এটা তো বিভ্রান্তি বাড়ায়, কমায় না। কোভ্যাক্সিন যখন প্রথমে দেওয়া শুরু হলো, আপনারা হয়তো জানেন একটা ফর্মে সই করানো হতো। কারণ কি? কারণটা কিন্তু কোম্পানি তাদের লিটারেচারে বলে দিয়েছে যে কোভ্যাক্সিন ইজ পারমিটেড ফর রেস্ট্রিক্টেড ইউজ ইন এমার্জেন্সি সলিউশন আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল মোড। অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল মোডে কিন্তু এটা শুরু হয়েছিল। অর্থাৎ প্রথম যারা, কেন বলছি প্রথম, এখন সম্ভবত সেই সই সাবুদ আর করানো হচ্ছে না, এখন আর ক্লিনিক্যাল ট্রায়াল মোডে নেই, এখন হচ্ছে এটা পাবলিক ইউটিলিটি মোডে চলে গেছে। কবে গেল, কিভাবে গেল আমরা জানি না। তো ক্লিনিক্যাল ট্রায়াল মোডে কেন শুরু হয়েছিল? কোম্পানি বলছে দিস অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক প্লেস আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল মোড হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাজ ইফেক্ট অফ কোভ্যাক্সিন। অর্থাৎ এই ট্রায়ালে তারা দেখবেন না এটা কতখানি উপযোগী, কতখানি কার্যকরী, এটা দেখার ট্রায়াল নয়। ট্রায়ালটা এটাই দেখার, কি দেখার, যে ইউ উইল বি মনিটর্ড ফর এনি অ্যাডভার্স ইভেন্ট আন্ডার দিস ক্লিনিক্যাল ট্রায়াল মোড। অর্থাৎ আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই ট্রায়াল। তাহলে যারা ভ্যাকসিন নিচ্ছেন বা অলরেডি নিয়েছেন তাদের নিশ্চয়ই এটা জানবার প্রয়োজন ছিল যে কোভ্যাক্সিন কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল মোডে রয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আপনার ওপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা আমরা সেটা কিন্তু নজর রাখব। কোম্পানি আরও বলছে যে হোয়াট শুড ইউ মেনশন টু ইউর ভ্যাকসিনেটার বিফোর ইউ গেট দ্য কোভ্যাক্সিন। কেউ বলে আপনাদের? বলা তো উচিত। অর্থাৎ আপনি যখন ভ্যাকসিনটা নিতে যাবেন আপনার কি কি জানানো উচিত, যে ভ্যাকসিন দেবে তাকে আপনি কি কি জানাবেন। অর্থাৎ দায়টা কিন্তু আবার আপনার, ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, দায়টা কিন্তু আপনার। আপনাকে স্বতঃপ্রণোদিত হয়ে জানাতে হবে আপনার এই সমস্যাগুলো আছে কি না। কী কী সমস্যা? হ্যাভ এনি অ্যালার্জিস, আপনার কি কোনো অ্যালার্জি আছে? ভালো করে লক্ষ্য করুন, অ্যালার্জিকে কিন্তু খুব নির্দিষ্টকরণ করা হয়নি কিসে অ্যালার্জি বা কী। এনি অ্যালার্জিস। হ্যাভ এ ব্লিডিং ডিসঅর্ডার, আপনার কি রক্তপাত বা বন্ধ না হওয়া, রক্ত জমা, এসবের কোনো সমস্যা আছে? আর ইউ অন ব্লাড থিনার, আপনি রক্ত তরল বা পাতলা করার কোনো ওষুধ খান? ইকোস্পিন, ক্লোপিডোগ্রেল, এখানে হয়তো অনেকে আছেন যারা হার্টের ওষুধ খান এবং তার মধ্যে ইকোস্পিনটা থাকে, ক্লোপিডোগ্রেল থাকে। তো তাদের ক্ষেত্রে বলছেন যে এটা জানাতে হবে তারা কি সেই সব ওষুধ খান, এমন কোনো ওষুধ খান যাতে আপনার প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। আপনি কি ইমিউনো কম্প্রোমাইজড? অনেকে স্টেরয়েড খান বা ওই জাতীয় ওষুধ খান যাতে ইমিউনিটি কমে যায়। আর ইউ প্রেগন্যান্ট, আপনি কি গর্ভবতী, ব্রেস্ট ফিডিং করান? তো এই সব জিনিসগুলো কিন্তু ভ্যাকসিনেটরকে জানাতে হবে। পাশেই দেখুন লেখা রয়েছে
it is advisable not to take vaccine in any of these conditions. অনেকে বলছেন ওপর মহল এবং অনেক স্বনামধন্য চিকিৎসক যারা অনেকের কাছে আমাদের কাছে আইকন, তারা কিন্তু খুব জোর দিয়ে বলছেন যে সবাইকেই ভ্যাকসিন নিতেই হবে। একজন এরকম চিকিৎসক, প্রখ্যাত চিকিৎসক ভারতবর্ষের, তিনি বলছেন যে হাফ ব্যাটল এগেনস্ট কোভিড প্যান্ডেমিক উইল বি ওয়ান if half of the population in India is vaccinated. তো এটা আবার অল ইন্ডিয়া রেডিওতে প্রচারিত হয়েছিল, পরের দিন কাগজে বেরিয়েছিল। বক্তব্যটা এই যে সারা ভারতের অর্ধেক জনগণকে যদি ভ্যাকসিন দেওয়া যায় তবে অর্ধেক যুদ্ধ জয় হবে। তার মানে পুরো যুদ্ধটা জয় করতে হলে সকলকেই ভ্যাকসিন নিতে হবে, এটাই হচ্ছে মর্মার্থ আর কি। তো কোভ্যাক্সিনের নির্মাতারা তাদের ফ্যাক্ট শিটে কি বলছেন? বলছেন হু শুড নট গেট ভারত বায়োটেক কোভিড-19 ভ্যাকসিন, অর্থাৎ এই কোভ্যাক্সিন কাদের কাদের নেওয়া উচিত নয় আমরা বলছি না, বলছে কোভ্যাক্সিন যারা নির্মাণ করেছেন তারা তাদের ফ্যাক্ট শিটে কথা বলছেন যে কাদের কাদের কোভ্যাক্সিন নেওয়া উচিত নয়। তাদের মধ্যে রয়েছে, বলছেন ইউ শুড নট গেট ভারত বায়োটেক কোভিড ভ্যাকসিন অর্থাৎ কোভ্যাক্সিন ইফ ইউ, যদি আপনার হ্যাভ এনি অফ দিস, এনি হিস্ট্রি অফ অ্যালার্জি, যদি আপনার কোনো অ্যালার্জির হিস্ট্রি থাকে, যদি আপনার জ্বর থাকে, যদি আপনার ব্লিডিং ডিসঅর্ডার থাকে, যদি আপনি ব্লাড থিনার রক্ত তরল করার ওষুধ খান, যদি আপনি এমন কোনো ওষুধ খান যাতে আপনার ইমিউনো কম্প্রোমাইজ থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, যদি গর্ভবতী হন, প্রেগন্যান্ট হন, যদি ব্রেস্ট ফিড করান বা অন্যান্য কথা বলা আছে অন্য কোনো কোভিড ভ্যাকসিন নিয়ে থাকেন, এই সব ক্ষেত্রে ওনার স্পষ্টভাবে কোম্পানি বলে দিচ্ছে যে আপনার কোভ্যাক্সিন নেওয়া উচিত নয়। তো এবার আমরা জানতে চাই যে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তার মধ্যে কি আছে, এটা তো জানা উচিতই। আপনাকে যদি একটা ওষুধ খেতে বলি আপনি নিশ্চয়ই দেখবেন ওষুধের মধ্যে ইনগ্রেডিয়েন্ট কি আছে। যদি আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এটা আপনার দায়িত্ব পড়ে যে তার মধ্যে কি আছে সেটা জানবার। এখানেও আমরা আবার ওই ফ্যাক্ট শিটের ওপরে নির্ভর করেছি জানবার জন্য যে এই ভ্যাকসিনের মধ্যে কি আছে। কি আছে এর মধ্যে? আছে হোল ভিরিয়ন অ্যান্টিজেন, যেটার কথা বললাম যে ভাইরাসটার একটা অংশ অ্যান্টিজেন 6 মাইক্রোগ্রাম, অ্যালুমিনিয়াম হাইড্রক্সি জেল 250 মাইক্রোগ্রাম, TLR 7/8 অ্যাগনিস্ট 15 মাইক্রোগ্রাম, 2-ফেনক্সি ইথানল 2500 মাইক্রোগ্রাম। তো এই যে প্রথমটা তো আপনারা বুঝতে পারলেন, পরবর্তী তিনটে জিনিস কি এবং কেন তারা আছে। অনেকেই চটজলদি জবাব দিয়ে দেবেন, কেন? ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য, তা তো মিটেই যেত। প্রশ্ন আছে এখানে, কেন প্রশ্ন? যদি কেউ চিকিৎসক থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন এমন কিছু এখানে উপাদান আছে যেগুলো কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো ওষুধ, কোনো ভ্যাকসিন, কোনো ইঞ্জেকশানে ব্যবহার হয়নি। তার মধ্যে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সি জেল। এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সি জেলটা কি? যারা কেমিস্ট্রি স্টুডেন্ট যদি কেউ থাকেন তিনি বুঝবেন এই হাইড্রক্সি জেল এটা একটা বিশেষভাবে তৈরি একটা যৌগ, যেটাকে বলা হয় ন্যানো সাইজড সেমিকন্ডাক্টর। আমার কথা হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হতে পারে, আমাদের কাছে তথ্য আছে বা আপনারা নিজেরাই কিন্তু এটাকে সার্চ করে দেখতে পারেন। অ্যালুমিনিয়াম, আমি আবার বলছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সি জেল, এটা হচ্ছে এক ধরনের ন্যানো সাইজড সেমিকন্ডাক্টর। এখানে এই গঠনটা এমন থাকে, এর গঠনটা, আণবিক গঠনটা খুব অল্প জায়গার মধ্যে এত বেশি অ্যাটম বা পরমাণু সঙ্গবদ্ধ অবস্থায় থাকে, সেগুলো একটি বিচিত্র ধরনের ধর্ম পায়।
সেই ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইউভি রেডিয়েশন, টেম্পারেচার, পিএইচ, এগুলো দ্বারা কিন্তু এগুলো নিয়ন্ত্রিত হতে পারে। অর্থাৎ তাহলে এগুলো কেন দেওয়া হচ্ছে? এগুলো দেওয়ার একটাই কারণ, যেগুলো আমরা এই বিষয়ে জানি না, এটা আমাদের বিষয় নয়, আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট নই, আমরা শুধু এইটা জানবার জন্য চেষ্টা করছি, আমরা যে সবটা জানতে এমন নয়। সেই জন্য আপনাদের কাছে আবেদন, আপনারাও এটা নিয়ে চর্চা শুরু করুন, জানুন। যতটুকু জানতে পেরেছি সেটুকুই বলছি। অ্যালুমিনিয়াম হ্যাজ হাই রেডক্স পোটেনশিয়াল, রেগুলেটস ইলেকট্রোকেমিক্যাল সুইচিং, হাইড্রোজেলস আর ক্রস লিঙ্ক পলিমার্স, এগুলো প্রভাবিত হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইউভি রেডিয়েশন দ্বারা। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের শরীরে যখন কোনো রাসায়নিক ওষুধের আকারে প্রবেশ করে, আমাদের শরীরে নিজস্ব একটা ব্যবস্থা আছে যেটা দিয়ে সেটা নিষ্ক্রিয় হয় অথবা কার্যকরী হয়, এবং যদি সেটা শরীরের পক্ষে অপ্রয়োজনীয় হয় বা ক্ষতিকর হয়, সেটাকে বার করে দেওয়া হয়। এটা হচ্ছে শরীরের একটা এনজাইমেটিক সিস্টেম আছে। আমাদের ধারণা, সেই এনজাইমেটিক সিস্টেমটাকে ওভাররুল করার জন্য, তাকে অতিক্রম করে গিয়ে বাইরে থেকে এটাকে প্রভাবিত করা, ওটা কখন কাজ শুরু করবে, কতক্ষণ, 10 মিনিট, এইটা নিয়ন্ত্রিত হতে পারে, এটা আশঙ্কা। তো আরেকটি এখানে আছে টিএলআর, টোল লাইক রিসেপ্টর। যারা চিকিৎসক এখানে আছেন তারা এটা শুনেছেন কিনা আমি জানি না। এই টিএলআর বস্তুটা কি? এটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর। অর্থাৎ এই জিনিসটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ম্যালেরিয়ার কোনো ওষুধের ক্ষেত্রে ব্রেনে পেনিট্রেশন বাড়াবার জন্য। এগুলো সাইটোটক্সিক টি হেল্পার CD8 সেল বলে এক ধরনের সেল আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে, এবং এটা কতদূর ক্ষতিকর বা কী করতে পারে আমাদের জানা নেই। আমাদের এটা প্রশ্ন, কেন এটা যুক্ত করা হয়েছে? এবং এগুলোর যদি ব্যবহার এখনও পর্যন্ত টেক্সট বুক অফ ফার্মাকোলজি এবং মেডিসিনে স্বীকৃত না হয়, তবে এই স্বীকৃতি কে দিয়েছে, এটা আমাদের কাছে প্রশ্ন। এবং যে বস্তুগুলো কোনোদিন ব্যবহার হয়নি, সেগুলো যদি এই বৃহৎ মানুষের ওপর ব্যবহার করতে হয়, তার জন্য যে এন্ডোর্সমেন্ট সেটা কে দিল, তার জন্য যে ম্যান্ডেট সেটা কে দিল, এটা আমাদের প্রশ্ন। এখানে আরেকটা রয়েছে ফিনক্সি ইথানল। আমি জানি না, আমরা জানি না এর কার্যকারিতা কি, তবে কিছু কিছু স্টাডিজে বেরিয়েছে এটা নিউরোটক্সিক। তো এখানে একটা অ্যাডভার্স ইভেন্ট, এটা সরকারি নথিতেই বলা হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া কি। পার্শ্ব প্রতিক্রিয়া এখানে এটা আপনারা যেতে পারেন, যে কোনো ডাউনলোড করতে পারেন, কোভিড ভ্যাকসিনস অপারেশনাল গাইডলাইন, তার 10 নম্বর চ্যাপ্টারে এটা পাবেন। অ্যাডভার্স ইভেন্ট কাকে বলে, পার্শ্ব প্রতিক্রিয়া কি, কাকে বলা হয়, সেটা এখানে বলা হয়েছে। এবং যারা বলছেন এটা এমন কিছু ভয়ঙ্কর নয়, ক্ষতিকর নয়, এতে মৃত্যু টিত্যু হয় না, তারা দেখবেন সেখানে কিন্তু খুব বড় বড় করে বোল্ড লেটার লেখা হয়েছে রেজাল্টস ইন ডেথ, ইনপেশেন্ট হসপিটালাইজেশন, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এটা আপনাদের ভয় দেখাবার জন্য মোটেই নয়, এগুলো জানবার জন্য, এগুলো জানা উচিত। এবারে আসছি কোভিশিল্ডের মধ্যে। আপনারা জানেন, যদি অনেকেই মনে করেন, বাজারে গিয়ে যদি সবজি দেখেন, যদি আপনি জানেন যে এটা হচ্ছে একটা জেনেটিক্যালি মডিফাইড, আপনি নেবেন না, আপনার মধ্যে একটা নাক শিটকানি ব্যাপার আসতেই পারে আর কি। কিন্তু যদি হঠাৎ বলা হয় যে আপনাকে একটা ইনজেক্ট করা হবে কোনো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, কতজন রাজি হবেন সন্দেহ আছে। কিন্তু এখানে দেখুন কোভিশিল্ড তাদের ফ্যাক্ট শিটে স্পষ্টভাবেই বলছে দিস প্রোডাক্ট কন্টেন্টস জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা বলার উদ্দেশ্য এই যে এইভাবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম শরীরে প্রবেশ করিয়ে কোনো রকম প্রয়োগ এখনো পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে হয়নি। এটা প্রথমবার হতে যাচ্ছে। এটাই আমাদের বক্তব্য, যে যেটা আপনি বৃহৎ অংশের মানুষের ওপর ব্যবহার করতে যাচ্ছেন, তার নিরাপত্তা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছি, আমাদের কিন্তু সাবধান থাকা উচিত। এবং
এই যে এখান থেকে এটাকে বলা হচ্ছে CHAD0x1, এই সাংকেতিক শব্দের মানে হচ্ছে এটা একটা অ্যাডেনো ভাইরাস, শিম্পাঞ্জির দেহে হয়, সেটাকে কালচার করা হয়েছে এবং একটা জেনেটিক টেকনোলজি, খুব জটিল পদ্ধতি, সেটা আমি এখানে আর যাচ্ছি না, সেইটাকে দিয়ে জেনেটিক মডিফাইড এই অর্গানিজমটা দেওয়া হচ্ছে এবং তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমন একটা সিকোয়েন্স, অর্থাৎ একটা ব্লুপ্রিন্ট অফ প্রোটিন, সেইটা গিয়ে এস প্রোটিন যেটা বলা হয় সেই প্রোটিনকে তৈরি করছে এবং সেই প্রোটিনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু এখানে একটা অনেক বিজ্ঞানীদের আশঙ্কা আছে, এই যে শিম্পাঞ্জির দেহে যেখান থেকে অ্যাডেনোভাইরাস নেওয়া হচ্ছে তাদের দেহে কিন্তু সিমিয়ান ভাইরাস 40 থাকে। এই সিমিয়ান ভাইরাস 40 আছে কি নেই আমরা জানি না, অনেকে বলেছেন সম্ভাবনা থাকে, সেগুলো দেখা উচিত, কারণ এই সিমিয়ান ভাইরাস 40 কিন্তু এইডস বা ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। এখানে আরও কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে এল হিস্টিডিন এবং এল হিস্টিডিন হাইড্রোক্লোরাইড মনোহাইড্রেট, পলিসরবেট 80। সময় খুব কম, তাই তাড়াতাড়ি বলবো। এই এল হিস্টিডিন হাইড্রোক্লোরাইড এগুলো কিন্তু এক ধরনের ন্যানো পার্টিকেল। আপনাকে আগেই বললাম যে এই ন্যানো পার্টিকেলগুলো হচ্ছে ন্যানো সাইজ সেমিকন্ডাক্টর, বিচিত্র ধরনের রাসায়নিক ব্যবহার, এবং এগুলো কিন্তু দেখা গেছে যে বিভিন্ন গবেষণাপত্রে, আমাদের অত স্পষ্ট ধারণা নেই কারণ আমরা এই বিজ্ঞানের ছাত্র নই, আজকে দায়ে পড়ে আমাদের এগুলোকে অনুসন্ধান করতে হচ্ছে। দায়টা শুধু আমাদের নয়, দায়টা আপনাদেরও। আমরা আশা করব আপনারা এই বিষয় নিয়ে আরও নিজেরা রিসার্চ করবেন, খোঁজ খবর করবেন। এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে পলিসরবেট 80। পলিসরবেট 80 সম্বন্ধে আমরা বিশেষভাবে চিন্তিত, তার কারণ এই পলিসরবেট 80 এমন এক ধরনের রাসায়নিক, যে রাসায়নিককে যদি কোনো ওষুধের সঙ্গে দেওয়া হয় তাহলে ব্রেনে পেনিট্রেশন বেড়ে যায়, অর্থাৎ ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা আমরা বলছি না, এটা হচ্ছে একটা পত্রিকা থেকে, গবেষণাপত্র থেকে তুলে দিচ্ছি। এরা পরিষ্কার বলছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, অর্থাৎ আমাদের মাথার মধ্যে কিন্তু সব ধরনের যৌগ রাসায়নিক কিন্তু প্রবেশ করতে পারে না, কারণ মাথাটাই যদি অচল হয়ে যায় তাহলে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যেতে পারে। মাথাটাকে সবসময় কিন্তু শরীর বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তাই সব ধরনের মলিকুল ওখানে ঢুকতে পারে না, একটা ব্যারিয়ার থাকে। এই পলিসরবেট 80 কিন্তু এমন এক ধরনের মলিকুল, সে কিন্তু এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে কিন্তু ওপেন আপ করতে পারে বলে অনেকের আশঙ্কা। এবার এখানেই আচ্ছা, এই যে ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে, এই ভ্যাকসিন যারা নিচ্ছেন তাদের কজনের মধ্যে প্রতিরোধ তৈরি করবে, কজনের আর হবে না নিশ্চিত বলতে পারছে না। বলছে যে অ্যাজ উইথ এনি ভ্যাকসিনেশন উইথ কোভিশিল্ড মে নট প্রোটেক্ট অল ভ্যাকসিন রেসিপিয়েন্ট, অর্থাৎ ভ্যাকসিন গ্রহীতাদের সবাইকেই যে কোভিশিল্ড সুরক্ষা দেবে তার কোনো মানে নেই। কিন্তু কজনকে দেবে, কত শতাংশ লোককে দেবে বলা নেই, কারণ তাদের জানা নেই। এবং বলছেন কতদিনের যদি হয়, যদি আমি ধরে নিই যে আমি নিলাম কোভিশিল্ড, আমার একটা সুরক্ষা তৈরি হলো, কতদিনের জন্য তৈরি হলো সেটাও তারা জানেন না। পরিষ্কার বলে দিচ্ছেন দ্য ডিউরেশন অফ প্রোটেকশন হ্যাজ নট ইয়েট বিন এস্টাবলিশ, অর্থাৎ এটা কি কয়েক সপ্তাহ, কয়েক দিন, কয়েক মাস, জানা নেই। এই যে বলা হচ্ছে যে যাদের বয়স 60 তার বেশি তাদের আগে দিন, এবং অনেক বয়োবৃদ্ধ আছেন, বাবা মা আছেন যারা আমাদের কাছে আসেন, তারা বলছেন ছেলেমেয়েরা বাইরে থাকে, চাপ দিচ্ছে, বলছে নিচ্ছ না কেন, অনেকে জোর করছে। তাদের আমি অনেক জায়গায় আবেদন করেছি, আবার আবেদন করছি, আপনারা একটু মানবিক হন। এই যে বাবা মাকে জোর করছেন, এটা করবেন না, করার আগে অনুসন্ধান করুন যেটা তাদের নিতে বলছেন সেটা তাদের জন্য কতটা নিরাপদ। দেখুন এদের কোভিশিল্ডের ফ্যাক্টশিটেই বলা আছে যে efficacy and safety data are currently limited in individuals more than 65, অর্থাৎ 65 বছরের বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে তাদের এই এফিকেসি অর্থাৎ কার্যকারিতা এবং নিরাপত্তার যে তথ্য সেটা অত্যন্ত সীমিত। তার কারণ তাদের যে ট্রায়াল হয়েছিল
তাদের মধ্যে 65 বছরের লোক ছিল মাত্র 9%। এরপর এটা কি প্রেগন্যান্ট লেডি এবং যারা নার্সিং মাদার ব্রেস্টফিড করান তাদের জন্য নিরাপদ? বলছে না, জানি না। বলছে ডেফিনেটিভ অ্যানিমাল স্টাডিজ হ্যাভ নট ইয়েট বিন কমপ্লিটেড, এখনও সম্পূর্ণই হয়নি। দ্য ফুল রেলিভেন্স অফ অ্যানিমাল স্টাডিজ টু হিউম্যান রিস্ক উইথ ভ্যাকসিনস ফর কোভিড-19 রিমেইনস টু বি এস্টাবলিশড। অর্থাৎ অ্যানিমালদের মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়া দেখা গেছিল সেটা কতটা হতে পারে মানব শরীরে এখনও জানা যায়নি, ট্রায়াল চলছে। এবং যেটা শুনতে পাচ্ছেন ইউরোপের কয়েকটি দেশে এই কোভিশিল্ড ভ্যাকসিনটা আপাততভাবে বন্ধ আছে। 17টা দেশ বন্ধ করেছিল, কিছু দেশের মধ্যে এখনও সেইটা বহাল আছে। এবং সেখানে মূল আশঙ্কা যেটা ছিল, আশঙ্কা শুধু নয়, অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, ক্লট ফর্মেশন। ব্রেনের মধ্যে সেরিব্রাল ভিনাস থ্রম্বোসিস হচ্ছে আর কি, ক্লট ফর্মেশন হচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে। এই আশঙ্কাটা কিন্তু কোভিশিল্ডের ফ্যাক্ট শিটের মধ্যেও ছিল, পরিষ্কার বলা ছিল কোভিশিল্ড শুড বি গিভেন উইথ কশন, অর্থাৎ অত্যন্ত সতর্কতার সঙ্গে দিতে হবে কাদের? যাদের থ্রম্বোসাইটোপেনিয়া আছে, প্লেটলেট যাদের কম, যাদের ক্লটিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে, এবং যারা কোয়াগুলেশন থেরাপি পান, অর্থাৎ যাদের রক্ততঞ্চন সংক্রান্ত কিছু সমস্যা আছে বা ওই জাতীয় ওষুধপত্র খান, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে। এইটা কিন্তু কোম্পানির ফ্যাক্ট শিটের মধ্যেই বলা ছিল। গুরুত্বপূর্ণ যেটা দেখাচ্ছি, এই যে ফেজ 3 ট্রায়ালটা চলছে, ফেজ 3 ট্রায়ালটা কবে শুরু হয়েছে? আগস্ট 28, 2020 আগস্ট 8-এ শুরু হয়েছে। এটা কবে শেষ হবে? শেষ হবে 2023 21শে ফেব্রুয়ারি। এটা কোথা থেকে আমরা পাচ্ছি? clinicaltrials.gov, অর্থাৎ আমেরিকার যে স্বীকৃত সংস্থা যারা এগুলোকে ওয়াচ করে এবং যেখান থেকে আমরা তথ্যগুলো পাই সেখান থেকে পাচ্ছি। আপনারা নিজেরা গিয়ে এটাকে কিন্তু পরখ করতে পারেন যে এই স্টাডিটা শেষ হবে। কোভিশিল্ডের কথা বলছি আমি, নির্দিষ্টভাবে বলছি কোভিশিল্ড এর ফাইনালি স্টাডি কমপ্লিশন ডেট হচ্ছে 2023 21শে ফেব্রুয়ারি। অথচ দেখুন যে 30 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া বলে প্রায়োরিটি গ্রুপ হিসেবে ঠিক করা হয়েছে। আমাদের ধারণা এইটা শেষ হওয়ার আগেই হয়তো তারা ভ্যাকসিন পেয়ে যাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাচ্ছি। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি যারা কোভিশিল্ডকে ইউরোপের বাজারে কন্ডিশনাল মার্কেটিং অর্থাৎ বিশেষ শর্তে মার্কেটিং করার জন্য অনুমতি দিয়েছেন 1.5 বা 2 বছরের জন্য। এই ভ্যাকসিন সারা পৃথিবীর কোথাও কিন্তু ফুল অ্যাপ্রুভাল পায়নি। এখানে যেমন দেখলেন রেস্ট্রিক্টেড অ্যান্ড এমার্জেন্সি, ইউরোপেও কিন্তু একইভাবে এরা কন্ডিশনাল মার্কেটিং অথরাইজেশন পেয়েছে। বিশেষ শর্তের অধীনে খুব কম সময়ের জন্য 1.5 বা 2 বছরের জন্য তারা কিন্তু এই অনুমতিটা পেয়েছে। সেখানে খুব গুরুত্বপূর্ণ, একটু সময় নিচ্ছি 5 মিনিট, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 24,000 লোকের মধ্যে এটা করা হয়েছিল, 6,000 করে 4টে জায়গায় ভাগ করা হয়েছিল। ইউরোপ, ব্রাজিল এই জায়গায় করা হয়েছিল। তাদের মধ্যে ভাগ করা হয়, এক দলকে ভ্যাকসিন দেওয়া হয়, এক দলকে দেওয়া হয় না, তবেই তো এফিকেসি বোঝা যায়। এইখানে দেখুন লাল অ্যারো দেওয়া আছে, দি আদার 2 স্টাডিজ হ্যাড ফিউয়ার দ্যান 6 কোভিড-19 কেসেস ইচ। এটা ডিটেলটা পড়লে জানা যাবে যে 4টে যে স্টাডিজ হয়েছে, 2টো স্টাডিজ থেকে কোনো রেজাল্ট নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কারণ দেখা গেছে যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে আর যাদের দেওয়া হয়নি কারোর মধ্যে সেরমভাবে কোভিড হয়নি। এতটাই কম যে সেটাকে স্টাডির মধ্যে আনাই হয়নি রেজাল্টের মধ্যে। অর্থাৎ 4 ভাগে ভাগ করা হলেও 6 করে মাত্র 6 আর 6 12,000 লোকের ওপর যে স্টাডি করা হয়েছে তার এফিকেসি স্টাডি হয়েছে। এবং সেইটার ওপরেই কিন্তু আমাদের এইখানকার যে অ্যাপ্রুভাল এসছে এই ডেটার উপর নির্ভর করেই। এবং খুব গুরুত্বপূর্ণ, তলায় আরেকটা রেড মার্ক দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট ইন দি স্টাডিজ ওয়ার বিটুইন 18 and 15 ইয়ার্স ওল্ড। অর্থাৎ যারা এই ট্রায়ালে অংশগ্রহণকারী ছিলেন তাদের বয়স ছিল 18 থেকে 55। There are not yet enough result in older participant over 55 years old। অর্থাৎ 55 বছরের বেশি যারা আছেন তাদের ওপর কি হবে এটা ভালো করে জানা নেই, কারণ এই ট্রায়ালে যারা অংশগ্রহণ করেছিল তাদের বয়স ছিল 18 থেকে 55। সুতরাং যারা জোর করে পাঠাচ্ছেন 60 বছর 65 বছরের বেশি যে মানুষ
জোর করে পাঠাচ্ছেন, যাদের আগে নেওয়া উচিত। দুবার ভাবুন, পড়াশোনা করুন, আরও খোঁজ খবর নিন। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লিগ্যাল ইমিউনিটি নিয়েছেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমায় ভ্যাকসিনকে ঘিরে করা যাবে না। কেন? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, আপনারা জবাবটা খুঁজবেন আশা করি। এই খবরটা রয়টারের খবর, যে অ্যাস্ট্রাজেনেকা টু বি এক্সেম্পট ফ্রম করোনা ভাইরাস ভ্যাকসিন লায়াবিলিটি ক্লেমস ইন মোস্ট কান্ট্রিজ। আমাদের দেশেও তাই। এখানকার যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তার যে মালিক, তিনি দাবি করেছেন সরকারের কাছে যে আমাদের সমস্ত মামলা মোকদ্দমা থেকে রেহাই দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা ইকোনমিক টাইমসের খবর। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা ভ্যাকসিন হোক, ওষুধ হোক, একটা নির্মাতা কোম্পানি, তিনি কোনো দায় নেবেন না। কেন? কেন নেবেন না? দায়টা তাহলে কে নেবে? এই ভ্যাকসিনে যদি কোনো সমস্যা হয়, দায়টা কে নেবে? এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্নটা আপনাদেরও তোলা উচিত। এই যে ইউরোপের বিভিন্ন দেশে এই ভ্যাকসিন নিয়ে নানান সমস্যা দেখা গেছে, এটা নিয়ে কিন্তু অনেক ডাক্তার, চিকিৎসক, গবেষক, তারা কিন্তু একত্রিতভাবে খুব আর্জেন্ট লেটার লিখেছেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে। সেই চিঠিতে তারা ব্যাখ্যা করেছেন যে কোন কোন কারণে, চিকিৎসা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন কি কি কারণে এই ক্লটিং হচ্ছে, কি কি কারণে প্লেটলেট কমে যাচ্ছে, পুরোটাকে তারা ব্যাখ্যা করেছেন। এবং তাদের বলেছেন, আপনারা আপনাদের ট্রায়ালে কি এই সম্ভাবনাগুলোকে বাতিল করেছিলেন? এক এক করে 10টা পয়েন্ট তারা বলেছেন যে এই সম্ভাবনাগুলোকে আপনারা বাতিল করেছিলেন, দেখেছিলেন, খতিয়ে দেখেছিলেন। যদি খতিয়ে না দেখে থাকেন, যদি সম্ভাবনাগুলো বাতিল না করে থাকেন, তবে রদ করুন, এটাকে পুনর্বিবেচনা করুন, তারপরে এটাকে চালু করুন। এখানে এটা আমরা দেখাচ্ছি না, এটা হয়তো অনেকেই পাবেন হাতে। ডক্টর সুচরিত ভাগদি, যিনি জার্মানির এমেরিটাস প্রফেসর অফ ইমিউনোলজি, 4 দশক ধরে তিনি ইমিউনোলজি নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণা আছে নিজস্ব আর কি। তিনি একটা আবেদন সমস্ত মানুষের কাছে রেখেছেন, সেটা চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী, সাধারণ মানুষের কাছে একটা আবেদন রেখেছেন, একটা ভিডিও আবেদন। তার বাংলা ট্রান্সক্রিপশন আমরা আপনাদের দেব। লাস্ট স্লাইডে আমি চলে যাচ্ছি, যে আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে তাকিয়ে থাকি, যে তারা কি বলছেন, তারা কি এটাকে সম্মতি দিচ্ছেন? মনে রাখবেন যে ওরাল পোলিও ভ্যাকসিন হোক, ইবোলা ভ্যাকসিন হোক, সব ক্ষেত্রেই কিন্তু হুয়ের সম্মতি ছিল। কিন্তু এই যে ভ্যাকসিনগুলো, এগুলোর ক্ষেত্রে কি সম্মতি আছে? হু বলছে উত্তরে, আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন, শুধু সার্চ করবেন ড্রাফট ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্র্যাকার অফ কোভিড-19 ক্যান্ডিডেট ভ্যাকসিনস। সেখানে হু স্পষ্টভাবে বলছে যে ভ্যাকসিনগুলো, এগুলো সবই ক্যান্ডিডেট ভ্যাকসিন, প্রার্থী ভ্যাকসিন, অর্থাৎ এখনো নির্বাচিত হয়নি, এরা প্রার্থী, চলছে, ট্রায়াল চলছে। তো সেগুলো সম্বন্ধে বলছে হু ডাজ নট মেক এনি রিপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ারেন্টিস রিগার্ডিং দ্য অ্যাকুরেসি, কমপ্লিটনেস, ফিটনেস ফর এ পার্টিকুলার পারপাস, কোয়ালিটি, সেফটি, এফিকেসি। অর্থাৎ এগুলোর গুণমান কিভাবে তৈরি হয়েছে, কারা দিচ্ছে, এ সম্বন্ধে কিন্তু হু কোনো রকম দায়িত্ব নিতে নারাজ। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে হু অলসো ডিসক্লেমস এনি অ্যান্ড অল লায়াবিলিটি অর রেসপন্সিবিলিটি হোয়াটসোএভার ফর এনি ডেথ। এটা হু স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই সব ভ্যাকসিন নিয়ে যদি কারো মৃত্যু হয়, সেই ক্ষেত্রে কোনো দায়িত্ব কিন্তু হু নেবে না, নিচ্ছে না। সুতরাং এখানেই আমার বক্তব্যটা শেষ করছি। আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে দিলাম। আমরা চাই যে আপনারাও অনুসন্ধান করুন। যা আমরা বলছি বা অন্য কেউ বলছেন, এটাকে বেদ বাক্য বলে মেনে নেবার কোনো কারণ নেই। অনুসন্ধান করুন, যিনি যাই বলুন, তথ্য প্রমাণ দাবি করুন এবং তথ্য প্রমাণগুলোকে আপনারা নিজেরা যাচাই করুন। তবেই কিন্তু পাবলিক হেলথে যে কথাটা বললেন ডক্টর স্থবির দাশগুপ্ত, সেই পাবলিক হেলথকে যদি আমরা শক্তিশালী করতে চাই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নমস্কার।